হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আজকে এখান থেকে আমরা বৌদ্ধ শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম কি আছে সেটা নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, ডেসক্রিপশন বক্সে নজর দেবে, দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের জন্য দিয়ে দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন কিন্তু চলছে এবং কোর্স ফি ধার্য করা হয়েছে 1199 এর বিনিময়ে নোটস পত্র, কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন, পেইড ব্যাচের ক্লাসেস। আর তোমরা যে সেমিস্টারে রয়েছো পুরোটা কমপ্লিট করতে পারছো, মাঝখানে আলাদা করে কিচ্ছু তোমাদের পে করতে হচ্ছে না। আরেকটা ছোট বিষয় মনে রাখতে হবে, কন্ট্যাক্টের যে বিষয়টা, যোগাযোগের যে বিষয়টা, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার স্কিপ করে যাবে, সেদিন কিন্তু সেন্টার বন্ধ থাকে, কল করলে কিন্তু কল রিসিভ হবে না। ঠিক আছে, চলো এবার আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, বৌদ্ধ দর্শনের জীবনের পরম লক্ষ্য কি? নির্বাণ লাভ করতে হবে। খুব ছোট ক্লাস থেকে এগুলো পড়ে আসছি, আমরা সব জানি। জীবনের সকল দুঃখ থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য নির্বাণ লাভ করতে হবে। আর এই নির্বাণ লাভের জন্য কি ছিল? নির্বাণ লাভের জন্য কি ছিল? অষ্টাঙ্গিক মার্গের কথা কিন্তু বলে দেওয়া হয়েছিল। সেই অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন করতে হবে। বৌদ্ধ শিক্ষার লক্ষ্য একই, অর্থাৎ শিক্ষার্থীকে নির্বাণ লাভের পথে এগিয়ে দিতে হবে। যে তুমি নির্বাণ লাভ করতে চাচ্ছ, আমি তোমাকে সেই পথটা দেখিয়ে দিতে পারি। আর কি নির্বাণ লাভের পথে এগিয়ে দিতে হবে বা সহায়তা করাই ছিল বৌদ্ধ শিক্ষার লক্ষ্য। যেহেতু নির্বাণ লাভের পন্থা হিসেবে অষ্টমার্গের অনুশীলনকে স্থির করা হয়েছিল, সেহেতু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রত্যক্ষ লক্ষ্য ছিল এই নীতিগুলিকে অনুশীলন করা। এছাড়া অসত্য, অন্যায়, অসৎ আচরণ, চৌর্যবৃত্তি, জীব হিংসা সমস্ত কিছু পরিত্যাগ করার যে পঞ্চশীল নীতির কথা বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, সেই বিষয়ে চারিত্রিক দৃঢ়তা সৃষ্টি করাও ছিল বৌদ্ধ শিক্ষার কিন্তু একটা উদ্দেশ্য। মানে কি বলা হলো, যে অসত্য, অন্যায়, খারাপ ব্যবহার করা যাবে না, চৌর্যবৃত্তি বর্জন করতে হবে, জীব হিংসা সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সুতরাং দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর ব্যক্তিগত চারিত্রিক উন্নতিতে সহায়তা করা এবং জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধিতে সহায়তা করাই ছিল বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য। আচ্ছা, তো এইটুকুখানি আমি লক্ষ্য রাখলাম। এইবারে দেখি পাঠ্যক্রম কি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা মূলত সংঘবাসী ভিক্ষুদের জন্য সংগঠিত হয়েছিল। সেজন্য প্রথম যুগে এই শিক্ষার পাঠ্যক্রমে ধর্মীয় বিষয়, ধর্মীয় আচরণ সংক্রান্ত যে বিষয়গুলো বা যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হতো। বুদ্ধদেব তার প্রচারিত ধর্মকে ব্রাহ্মণ্য ধর্মের যে গোড়ামি ছিল, যেভাবে ব্রাহ্মণ্য ধর্মের একটা কি বলবো গোড়ামির আক্রমণ সমাজকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল, মানে সেখান থেকে বের করার একটা কি বলবো যে মাধ্যম ছিল বৌদ্ধ ধর্ম। এবং সেই যে আক্রমণ থেকে রক্ষা করার ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন ছিলেন। তাই তিনি যে কোনো রকমের কূটতত্ত্বের আলোচনা থেকে তার ধর্মকে কিন্তু সবসময় একটুখানি সরিয়ে রাখতেন, একটু ইজি করতেন সবসময় বিষয়গুলোকে। ঠিক আছে? বৌদ্ধ শিক্ষার পাঠ্যসূচি সেইভাবেই রচিত হয়েছিল। এই পাঠ্যসূচি খুব ব্যাপক বা দীর্ঘ কিন্তু ছিল না। বিশেষভাবে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটককে পাঠ্যক্রমে স্থানে দেওয়া, মানে পাঠ্যক্রম হিসেবে সেই ত্রিপিটককে কিন্তু রাখা হয়েছিল। এবং আমরা সবাই জানি যে ত্রিপিটকের কয়টি অংশ? ত্রিপিটকের 3টি অংশ, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। অভিধর্ম বলো তোমরা, ওটা কিন্তু হবে না, অভিধম্ম পিটক। সূত্র পিটকে আছে বুদ্ধদেবের উপদেশ ও বাণী, বিনয় পিটকে আছে বৌদ্ধ শ্রমণ, ভিক্ষুদের কি কি দায়িত্ব পালন করতে হবে, তাদের কি কর্তব্য। আর অভিধম্ম পিটকে আছে বৌদ্ধ তত্ত্ব ও দর্শন সম্পর্কে আলোচনা। বৌদ্ধ শিক্ষার প্রথম যুগে সংস্কৃত, জ্যোতিষ, জাদু, লোকায়ত দর্শন, ঠিক আছে, এই সমস্ত কিছু ইত্যাদি যে বিদ্যা সমস্ত কিন্তু শিক্ষার্থীদের পক্ষে নিষিদ্ধ ছিল প্রথম দিকে। কিন্তু পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ হিনযান, মহাযান, এই ব্যাপারটা আমরা জানি যে দুটো ভাগে কিন্তু সম্প্রদায় বিভক্ত হয়ে গিয়েছিল। একটি ছিল হিনযান এবং আরেকটি ছিল
মহাযান সম্প্রদায় কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল। মহাযান সম্প্রদায়ের মতবাদ ছিল উদার, তাই তাদের দ্বারা বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রমে লোকায়ত বিদ্যাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। নালন্দা, বিক্রমশিলা ইত্যাদি যে প্রাচীন শিক্ষা কেন্দ্রগুলি, সেগুলি পাঠ্যসূচি নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম পরবর্তীকালে অনেকটা বিস্তৃতি কিন্তু লাভ করে। যেমন দেখো, ভেষজ, রসায়ন, স্থাপত্য, শিল্প, চিকিৎসাবিদ্যা ইত্যাদি কালক্রমেও কিন্তু আস্তে আস্তে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে থাকে। প্রথম থেকে ধর্মীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। এমনকি দেখা যায় যে প্রাচীন বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলিতে একসময় হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন মতবাদ শিক্ষাদানের ব্যবস্থা হয়ে গিয়েছিল, এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা যতই পরিণত হচ্ছিল ততই তার প্রাথমিক নিজস্ব একক বৈশিষ্ট্যগুলি কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছিল, এবং ক্রমে ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে তার সমন্বয়ের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছিল। বৈদিক বা ব্রাহ্মণ্য শিক্ষা যেমন উপনয়ন অনুষ্ঠান, এটাও আমরা জানি যে কোনো একটা অনুষ্ঠান শুরু করার আগে সেটা মানে কি বলবো, সেটা একটা নাম ছিল যে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতো, তেমনি বৌদ্ধ ভিক্ষু জীবনের আরম্ভ একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু হতো। বৌদ্ধ সঙ্গে প্রবেশ করার এই অনুষ্ঠানকে বলা হতো কি প্রবজ্জা, এবং বৌদ্ধ ধর্মে জাত বিচার যেহেতু করা হতো না, সেজন্য যে কোনো বর্ণের লোক এই প্রবজ্জা কিন্তু গ্রহণ করতে পারত। তবে এ বিষয়ে বর্ণভিত্তিক বিধি কোনো রকম না থাকলেও কিছু কিছু বিধিনিষেধ ছিল। যেমন প্রবজ্জা গ্রহণকারীর বয়স 8 বছরের কম হলে আবার চলবে না, পিতামাতার অনুমতি ছাড়া প্রবজ্জা গ্রহণ করা যাবে না। আর কি, রাজকর্মচারী, কৃতদাস, চোর, ডাকাত, হত্যাকারী, ঋণী, বিকলাঙ্গ, নপুংসক, কুষ্ঠ, চর্ম, ক্ষয়, মৃগী রোগীদের সঙ্গে প্রবেশের অধিকার কিন্তু ছিল না। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু নিষিদ্ধ ছিল। আর বিনয় পিটক থেকে জানা যায় যে প্রবেশার্থীকে প্রথম সঙ্গে আসার পর 10 থেকে 30 দিন কিন্তু উপবাসে থাকতে হতো। এই সময় তাকে পঞ্চশীল, ওই যে একটু আগে আলোচনা করলাম, পঞ্চশীল সম্পর্কে উপদেশ দেওয়া হতো। এরপর কেশ মুন্ডন করে হলুদ বস্ত্র উত্তরীয় ধারণ করতে হতো, এবং তাকে ভিক্ষা পাত্র কিন্তু গ্রহণ করতে হতো। তো এই অবস্থায় তাকে 10 জন ভিক্ষু নিয়ে গঠিত একটি পরিষদের সামনে উপস্থিত হতে হতো, এবং এই পরিষদ শিক্ষার্থীকে প্রবজ্জা দান করলে সে গুরুকে প্রণাম করে হাত জোড় করে বলতো যে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। একে বলা হতো যে ত্রিশরণ। পুরো প্রসেসটা কিন্তু এভাবেই চলতো। তো এইভাবে প্রবজ্জা অনুষ্ঠান শেষ হতো, এবং শিক্ষার্থীকে যে তুমি আজকের থেকে আমাদের সংঘের মেম্বার হয়ে গেলে, এই ব্যাপারটা কিন্তু এভাবেই চলতো। ঠিক আছে, তাহলে পাঠ্যক্রম এবং শিক্ষার লক্ষ্য একটুখানি আমি আলোচনা করে দিলাম তোমাদের সাথে। তো চলো, এটা নিয়ে মোটামুটি এখন আরো কিছু ক্লাসেস কিন্তু তোমরা পাবে। তোমাদের সিলেবাসে অনেক কিছু বিষয় এখানে দেওয়া রয়েছে যেগুলো কভার করতে বলা হয়েছে। তো চলো, আজকের ক্লাস বা বিষয় আমি এতখানি রাখছি। দেখা হচ্ছে নেক্সট দিনে আরো কিছু টপিক নিয়ে। থ্যাংক ইউ।